আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর 2 পেপার বা MNC 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ আর্লি মেডিয়াভাল ইন্ডিয়া, অর্থাৎ 600 CE থেকে 1200 CE পর্যন্ত, অর্থাৎ 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারতের বা অর্থাৎ প্রাক মধ্য ভারতের ইতিহাস তোমাদের পাঠ্য। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমরা তুলে ধরবো। তার আগে অবশ্যই তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটিও তুলে ধরবো। তবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। তোমরা যে সময় এখান ওখান ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে যে সময়টা নষ্ট করছো, সেই সময় তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা বাড়ির কাজ বা কোনো হাতের কাজ বা কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমাকে সুবিধা এনে দেবে। দেখো, সিলেবাস 2025 ইউনিট 1-এর মডিউল 1। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়। একটি ইউনিটে তোমাদের 4টি-5টি করে মডিউল দেওয়া রয়েছে। এই একটা ইউনিটই কিন্তু একটা পেপার, কিন্তু এখানে তোমাদের 2টো ইউনিট দিয়েছে এবং প্রত্যেকটি ইউনিটে 4টি-5টি করে মডিউল দিয়েছে। ফলে এটি 2টো পেপারের সিলেবাস এক জায়গায় করে দিয়েছে, অনেক বড় সিলেবাস, যে কারণে প্রশ্ন সংখ্যা বেশি হবে, তোমাদের বেশি পড়তে হবে, নইলে পরীক্ষায় কমন পাওয়া ভীষণ টাফ হবে। দেখো, মডিউল 1-এর তোমাদের যেগুলো পড়তে হবে: ভারতের ইতিহাসে আদি মধ্যযুগীয় পর্যায় এর বোঝাপড়া। 1-এ তোমাদের রয়েছে আদি মধ্যযুগীয় পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ধারণা। 2-এ তোমাদের রয়েছে সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উৎস। 3-এ রয়েছে আঞ্চলিক সংস্কৃতির বিকাশ এ একটি সারসংক্ষেপ। মডিউল 2-এ তোমাদের রয়েছে পাটলিপুত্র থেকে কনৌজের রাজনৈতিক ক্ষমতার স্থানান্তর। তারপরে 2-এর 1 অধ্যায়ে রয়েছে শশাঙ্কের অধীনে গৌড় এবং পূর্ব ভারতের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে রয়েছে গৌড় ও কনৌজের সংগ্রাম ও হর্ষবর্ধনের উত্থান, কনৌজের সামরিক ও রাজনৈতিক আধিপত্য। মডিউল 3-তে তোমাদের পড়তে হবে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাস। 1-এ তোমাদের পড়তে হবে বাদামি চালুক্য পল্লব সংগ্রাম। তারপরে রাষ্ট্রকূট প্রতিহার প্রতিদ্বন্দ্বিতা। এরপরে রয়েছে দক্ষিণের প্রধান শক্তি হিসাবে চোলের উত্থান। পূর্ব ভারত মডিউল 4-এ রয়েছে পাল ও ত্রিপাক্ষীয় সংগ্রাম। তারপর রয়েছে পাল শক্তির সর্বশ্রেষ্ঠতার দিকে সম্প্রসারণ। তারপর সেন যুগের বাংলা। এরপরে মডিউল 5-এ তোমাদের রয়েছে সাম্রাজ্যের সংগ্রাম। তারপরে গজনীদের ভারত আক্রমণ, ঘোর বংশের বা মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ, কুতুবুদ্দিন আইবকের ভারত বিজয়। এরপরে ইউনিট 2, এটাই যে সিলেবাস আমি পড়লাম, এটাই কিন্তু একটা পেপারের সিলেবাস। তারপরে আর একটা পেপারের সিলেবাসকেও এখানে তোমাদের যুক্ত করেছে, ইউনিট 2 বলে এই অংশগুলো যুক্ত করেছে, অর্থাৎ পুরোটাই একটা পেপারের সিলেবাস, তোমাদের সমস্ত কিছু পড়তে হবে। দেখো, ইউনিট 2-এর মডিউল 1-এ তোমাদের পড়তে হবে রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামো। 1-এ রয়েছে অন্ধকার যুগে বিশাল আঞ্চলিক সাম্রাজ্যের অনুপস্থিতি। 2-এ রয়েছে ভারতের সামন্ততান্ত্রিক রাষ্ট্রের উত্থান। তারপরে 3-এ রয়েছে রাজনৈতিক সামন্ততন্ত্রের শীর্ষবিন্দু 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, খণ্ডিত রাষ্ট্রের ধারণা এবং ভারতের অভিজ্ঞতা। এরপরে মডিউল 2-এ তোমাদের পড়তে হবে নগর পরিস্থিতি, নগর ক্ষয়ের উপর বিতর্ক, নগরায়নের 3য় পর্যায়। এরপরে মডিউল 3-তে রয়েছে প্রশাসনিক কাঠামো, চোলদের একটি কেন্দ্রীভূত রাষ্ট্রের পরীক্ষা আর ভূমি রাজস্ব ব্যবস্থা। তারপর 3য় অধ্যায়ে তোমাদের পড়তে হবে সামরিক সংগঠন এবং বিচার প্রশাসন। মডিউল 4-এ তোমাদের পড়তে হবে অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের ইতিহাস।
মানে সূচনা বা উদ্ভব, সুলতানি পূর্ব ভারতের অবস্থা, আর 2 রয়েছে সাংস্কৃতিক পরিস্থিতির উপরে একটি সংক্ষিপ্ত টিকা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপর দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 মডিউল 1-এ তোমাদের পড়তে হবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে বাংলার স্থাপত্য শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বা মধ্যযুগের বাংলার অর্থনৈতিক পরিস্থিতির বা অবস্থার পরিচয় দাও। সুলতানি যুগের রাজস্ব ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এরপরে মডিউল 2-এ তোমাদের পড়তে হবে গৌড়ের শশাঙ্কের রাজনৈতিক সাফল্য ও প্রশাসন। 1 নম্বর, গৌড়ের শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর, উত্তর ভারতীয় রাজনীতিতে শশাঙ্কের সাফল্যের পরিধি নির্ণয় করো। এরপরে হর্ষবর্ধন এর উত্থান থেকে প্রশ্ন, হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধীশ্বর ছিলেন তার এই দাবি কি তুমি সমর্থন করো? 2 নম্বর, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিযুক্ত? এখানে আরও অথবা রয়েছে। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের পরিচয় দাও। এটাই ঐতিহাসিক গ্রন্থ বা ঐতিহাসিক উৎস। তারপরে প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনকে কেন বিশিষ্ট শাসক হিসাবে বিবেচনা করা হয়? এটা তো অনেকগুলো অথবা রয়েছে। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ছি, তোমাদের অনেক বড় সিলেবাস। হর্ষবর্ধনের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে একটি নোট লেখো। হর্ষবর্ধনের ভারত চীন সম্পর্ক কেমন ছিল সেই সম্পর্কে যা জানা লেখো। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে কি কি জানা যায়? এরপরে তোমাদের মডিউল 3 থেকে প্রশ্ন, চালুক্য বংশ থেকে প্রশ্ন, চালুক্য বংশের উত্থানের ইতিহাস সংক্ষেপে লেখো, অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব নিরূপণ করো। চালুক্য বংশের আমলে প্রশাসনিক ব্যবস্থার ওপরে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। চালুক্য রাজাদের ধর্ম ভাবনার পরিচয় দাও। চালুক্য আমলের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। এরপরে রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের ইতিহাস সংক্ষেপে লেখো। রাষ্ট্রকূট বংশের গুরুত্ব আলোচনা করো। রাষ্ট্রকূট বংশের শাসন পদ্ধতি বা প্রশাসন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা কেন্দ্রীয় প্রাদেশিক শাসন ব্যবস্থার পরিচয় দাও। রাষ্ট্রকূট আমলের স্থাপত্য শিল্পকলার পরিচয় দাও। নাগর ও দ্রাবিড় শিল্পরীতির পরিচয় দাও বা মন্দির শিল্পকলার পরিচয় দাও। মডিউল 4-এ রয়েছে ত্রিপাক্ষীয় সংগ্রাম। কনৌজের আধিপত্য স্থাপনে প্রতিহার পাল রাষ্ট্রকূটদের ত্রিদলীয় বা ত্রিপাক্ষীয় সংগ্রামের উপরে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। এখানেও অনেকগুলো অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, গুর্জর প্রতিহার বলতে কি বোঝো? গুর্জর প্রতিহার সাম্রাজ্যের সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে পাল সেন বংশ, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এখানেও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, পাল রাজাদের অধীনে বাংলার সাংস্কৃতিক বিবর্তন ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ ব্যাখ্যা করো। এখানে আরও প্রশ্ন রয়েছে, আমি গুরুত্বপূর্ণগুলো শুধু পড়ছি। পাল বংশের বৌদ্ধ ধর্মের স্বরূপ কেমন ছিল? পাল সেন যুগের সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। বল্লাল সেনের কৃতিত্ব বিচার করো। তারপরে মডিউল 5 থেকে তোমাদের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ইহার ফলাফল বা তাৎপর্য আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন আরও রয়েছে। তারপরে আরবদের বা সুলতান মাহমুদের সিন্ধু দেশ বা ভারত অভিযানের কৃতিত্ব বিচার করো। তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। তুর্কি আক্রমণ প্রতিরোধে ভারতীয়দের ব্যর্থতার কারণ আলোচনা করো, বা তুর্কিদের ভারত আক্রমণের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, গজনীর মাহমুদ ও মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের অভিযানের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করো। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির অভিযানের মধ্যে পার্থক্য লেখো। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। তারপরে সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি ও কারণ লেখো, এর ফলাফল বা গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের বিবরণ দাও, এর ফলাফল লেখো। দাস বংশের প্রতিষ্ঠা কী রূপে হয়েছিল, বা কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব বিচার করো।
তারপরে ইউনিট 2 থেকে প্রশ্ন রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। যে সমস্ত প্রশ্ন তোমরা দেখছো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পিডিএফ কপি আকারে, অর্থাৎ তোমাদের পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদের 250 টাকা, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে, এই নাম্বারেই তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। সবসময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার আর বিষয় উল্লেখ করে মেসেজ করবে। এরপরে দেখো ভারতীয় সামন্ততন্ত্রের বিতর্ক থেকে প্রশ্ন। তুমি কি মনে করো যে আদি মধ্যযুগের ভারতের সামন্ত ব্যবস্থা বিকশিত হয়েছিল? আদি ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভবে বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে তোমাদের প্রশ্ন। মডিউল 2 এর আদি মধ্য ভারতের গিল্ড ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল। আদি মধ্যযুগের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে ভারতের মহাসাগরীয় বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে আদি মধ্যযুগে অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় দাও। মডিউল 3 চোল বংশ থেকে প্রশ্ন। চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। তারপরে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে বা ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার পরিচয় দাও। চোল রাজেন্দ্র চোলের কৃতিত্ব বিচার করো। চোল সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের পরিচয় দাও। মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন। ভারতের ভক্তি আন্দোলনের পটভূমি আলোচনা করো। ভারতের সমাজ ও সংস্কৃতি ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। তারপরে মধ্যযুগে ভক্তি আন্দোলনের ভক্তিবাদী চিন্তাধারা ও মতাদর্শ ব্যাখ্যা করো। সুফিবাদের সমাজ ও সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো। সুফিবাদ কি, সুফিবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন মুসলিম আমলে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ের পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। এই বড় প্রশ্নের উত্তরের সঙ্গে তোমরা 2 মার্কের শর্ট প্রশ্ন উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, অর্থাৎ 250 টাকায় একদম যে কমপ্লিট নোটস, অর্থাৎ একটি পেপারের ইতিহাস মাইনর পেপারের কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা শুধু ইতিহাস নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা অনেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরে যে ডেমো, সেই ডেমো দেখতে চাও, তোমাদের ডেমো দেখাচ্ছে এখানে দেখো। পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। প্রথমে তোমরা শুধু সাজেশনের প্রশ্নগুলো দেখলে, তারপরে সেই প্রশ্নের সিরিয়াল ধরে ধরে উত্তরগুলো দেওয়া রয়েছে। এখানে পরপর সিরিয়াল ধরে উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং এক্সপার্টদের দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয় এবং প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমরা খরচ তুলতে পারি। তবে আমরা যদি খরচ তুলতে পারি, প্রতি সেমিস্টারে আমাদের কাছে তোমরা নোটস পেয়ে যাবে এবং তোমরা দুশ্চিন্তা মুক্তভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। তাই সবসময় আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে তোমরা সব রকমের সহযোগিতা পাবে এবং আমাদের কাছে সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপিও পেয়ে যাবে, সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।